ভালো হবে। অপারেশন করা পানি বাই গেলে। আচ্ছা, এই বাচ্চার অপারেশনের কি রকম খরচ আসতে পারে সেটা কিছু? 2 লাখ। আচ্ছা, আমি এখন চলে এসেছি মাজারের বাইরে। তা আপনারা দেখতে পাচ্ছেন বাইরে অনেক সুন্দর করে সাজানো হয়েছে অনেক। তবে মাজারে কারো হাতে আপনি টাকা দিবেন না। এখানে এসে অনেক কথা দেখা যাচ্ছে যে কিছু কিছু লোক মাজারের এখানে যারা লোকেরা আছে তাদের হাতে কিছু টাকা পয়সা দেয়। তাই এতন করে যে একটা মাজার শরীফ যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্য আপনারা একটু দেখতে পারলেন। তো এখানে আসসালামাইকুম, আমি মোহাম্মদ শাহিনুর রহমান। আজকে আমি এই ভিডিওতে দেখাবো বগুড়া মহাস্থানগড়ের শাহ সুলতান বলকি মাই শাওয়ার এর মাজারটা আমি আপনাদের দেখাবো এবং পরশুরাম প্রাসাদ আমি আপনাদেরকে দেখাবো এবং সঠিক ইতিহাসটা আমি আপনাদেরকে বলবো। আমার চতুর্পাশে দেখতে পাচ্ছেন কিছু অসহায় লোকজন এখানে বসে আছে। তো আর দেখতে পাচ্ছেন যে কিছু লোকজনও এখানে যাচ্ছে মাজারটা দেখার জন্য। তা আমিও যাচ্ছি, আমি আপনাদেরকে দেখাবো। এবং সেই সাথে সাথে এখানে দূর দূরান্ত লোকজনও এই মাজারটা দেখার জন্য এখানে আসে। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই বগুড়া মহাস্থানগড়ে আসে এই মাজারটা দেখার জন্য। তো আমি আপনাদেরকে দেখাবো এবং সঠিক ইতিহাসটা বলবো এটা ভিডিওর শেষে। তো আজকের দিনটা ছিল শুক্রবার, জুম্মা নামাজের দিন, এই জন্য লোকজনও একটু বেশি আসে এই মহাস্থানগড়ে। তো আমি এখন যাচ্ছি, আপনাদেরকে একটু নিয়ে যাব এই মাজারে। তার সাথে দেখাবো যে চতুর্পাশে কি কি আছে, মাজারের আশেপাশে কি কি আছে সেটা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন একজন লোক টুপি সুরমা আতর বিক্রি করছে। তা এখানে লোকজনও আসতেছে, দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন আসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই মাজারটা দেখার জন্য। তো এর ইতিহাসটা আমি বলবো শেষে। তো আমি এখন নিয়ে যাব আপনাদেরকে মাজারে দেখার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে চতুর্পাশে কিছু কিছু লোকজন টুপি সুরমা আতর এগুলি বিক্রি করে থাকেন। তো লোকজনও আসতেছে, দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লোক হয়, বিশেষ করে শুক্রবারে বেশি হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো মাজার শরীফ। এখানে হচ্ছে শাহ সুলতান বলকি মাই শাওয়ারের মাজার। তাই আমি মাজারের ভিতরে আমি আপনাদেরকে নিয়ে যাব এবং নিয়ে যাওয়ার পরে এখানে কিছু নিয়ম আছে, সেই নিয়মটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে জুতা খুলে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে, কারণ জুতা নিয়ে আপনি মাজারের ভিতরে ঢুকতে পারবেন না। আর নামাজের সময় এই গেটটা বন্ধ থাকে। আজকে যেহেতু শুক্রবার, এই জুম্মার দিন, সেজন্য এই গেটটা কিছুক্ষণ পরে এটা বন্ধ করে দিবে। যখন আজান দিবে তখন এটা বন্ধ করে দিবে গেটটা, তখন এখানে লোকজন ভিতরে ঢুকতে পারবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে শুধু মা বোনেরাও আসে মাজারটাকে দেখার জন্য। তাই আমি আপনাদেরকে এখন ভিতরে নিয়ে যাব। তার আগে চতুর্পাশে কি আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো। তা দেখতে পাচ্ছেন যে এখানে আবার লেখা আছে ভিতরে মহিলাদের প্রবেশ নিষেধ। যাই হোক, এখানে মা বোনেরা ভিতরে প্রবেশ করতে পারবেন না। এখানে শুধু ছেলেরা সাধারণত ভিতরে ঢুকতে পারবে, কিন্তু মা বোনেরা ভিতরে ঢুকতে পারবেন না। তা আমি যদি উপরে যদি দেখে তাহলে বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোকজন মাজারটাকে একটু জিয়ারত করছেন। তো আমি এখন চতুর্পাশে একটু ঘুরে ঘুরে দেখাবো আমি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন যে মাজারের বাইরে চতুর্পাশে অনেক কবর দেখতে পাবেন। এগুলি কবর যে কার আমি এটা বলতে পারবো না। এখানে দেখতে পাচ্ছেন দান বাক্স, এখানকার লোকজন দূর দূরান্ত থেকে এসে এখানে দান করে থাকেন। তাই অনেক কবর আপনারা দেখতে পাবেন মাজারের বাইরে। এগুলি কবর যে কার আমি এটা আসলে বলতে পারবো না। এখানকার লোকজনের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম, এলাকার লোকজনের কাছে, ওনারা সঠিক তথ্য আমাকে দিতে পারে নাই। তা মাজারের কিছু নিয়ম আছে, এই নিয়মে এই চার্টের ভিতর সবকিছু লেখা আছে। তা আপনারা এটা পড়ে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে আপনারা এটা পড়ে নিতে পারেন। আমি এখন মাজারের ভিতরে যাব। এখানে দেখতে পাচ্ছেন যে 3টি কবর, এই 3টি কবর যে কার আমি এটা আসলে বলতে পারবো না। এলাকার লোকজনের কাছে জিজ্ঞাসা করেছিলাম, ওনারা সঠিক তথ্য আমাকে দিতে পারে না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন আমি আপনাদেরকে এই মাজারের ভিতরে নিয়ে যাব। মাজারের ভিতরে দেখতে পেলাম আমি কিছু লোকজন জিয়ারত করছেন। তো জিয়ারতে কিছু নিয়ম আছে, সেই নিয়মটা আমি আপনাদেরকে দেখাবো। এই পাশে লেখা আছে, আমি যদি আপনাদেরকে যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। আপনারা স্ক্রিনশট দিয়ে এটা পড়ে মাজারে এসে আপনারা জিয়ারত করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা, আপনি স্ক্রিনশট দিতে পারেন। স্ক্রিনশট দিয়ে আপনারা পড়ে
মাজারটাকে জিয়ারত করতে পারেন। আমি যদি মাজারের চতুর্পাশে আমি আপনাদের দেখালাম, এখন আমি এই মাজারের সঠিক ইতিহাসটা আমি আপনাদেরকে যদি একটু বলি তাহলে তো আপনারা বুঝতে পারবেন। শাহ সুলতান বলকি মাইশাওয়ার একাদশ শতাব্দী মুসলিম ধর্ম প্রচারক। তিনি পুণ্ডনগর বর্তমান বগুড়া জেলা এবং স্বদ্বীপে ইসলাম প্রচার করেছিলেন। তিনি আফগানিস্তানের বালক রাজ্যের সম্রাট ছিলেন। তিনি ছিলেন বালক রাজ্যের সম্রাট শাহ আলী আসগরের পুত্র। পিতার মৃত্যুর পর থেকেই সম্রাট হিসেবে ঘোষণা করা হয়, কিন্তু তিনি তার সাম্রাজ্য ছেড়ে দরবেশ হয়েছিলেন 440 হিজরিতে। তিনি পুণ্ড্রবর্ধনে আসার আগে প্রথমে বাংলার স্বদ্বীপে পৌঁছেন। পরে তিনি মস্তান করে পুণ্ড্রনগরের রাজধানীতে আসেন। সুলতান বলকি 1400 শতাব্দীতে পুণ্ড্রনগরের রাজা পরশুরামকে পরাজিত করে পুণ্ড্রবর্ধন জয় করেছিলেন। অন্য একটি উৎস থেকে জানা যায় তিনি 1343 খ্রিস্টাব্দে রাজা পরশুরামকে পরাজিত করেন। পরশুরাম ছিলেন পুণ্ড্রবর্ধনের শেষ রাজা। কথিত আছে শাহ সুলতান তার শিষ্যদের নিয়ে ফকির বেশে একটি মাছ আকৃতি নৌকাতে করে মস্তানগড় এসেছিলেন। সেখানে থেকেই তার নাম এসেছে মাইশাওয়ার, অর্থাৎ মাছের পিঠে করে আগমনকারী। ইতিহাসটা শুনলেন, এখন আমি আপনাদেরকে বাইরে নিয়ে যাব। মাজারের বাইরে কি কি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এবং ইতিহাসটা বলবো, কারণ এই মহাস্থানগড়ের ইতিহাস বলে শেষ করা যাবে না। তবে যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে কিছু তুলে ধরছি, তা আপনারা যদি এখানে আসেন এখানে সঠিক ইতিহাসটা আপনারা জানতে পারবেন। তো আমি এখন বাইরে যাচ্ছি। বাইরে যাওয়ার পরে কি কি আছে সেটা আমি আপনাদেরকে একটু দেই এবং বাইরে কি কি আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং ইতিহাসটা বলবো। আমি এখন চলে এসেছি মাজারের বাইরে। তা আপনারা দেখতে পাচ্ছেন বাইরে অনেক সুন্দর করে সাজানো হয়েছে, অনেক কিছু গাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আছে আবার একটা দান বাক্স আছে এই পাশে। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এটা হলো দান বাক্স, এখানে এসে আপনারা দান করতে পারেন। তবে মাজারে কারো হাতে আপনি টাকা দিবেন না। এখানে এসে অনেক দেখা যাচ্ছে যে কিছু কিছু লোক মাজারের এখানে যারা লোকেরা আছে তাদের হাতে কিছু টাকা পয়সা দেয়, এদেরকে আপনারা দিবেন না। আপনারা যদি টাকা দান যদি করার ইচ্ছা থাকে তাহলে আপনার দানটা এই জায়গায় করবেন। আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে তো বুঝতে পারবেন। এই জায়গায় আপনারা দান করবেন, এখানে দেখা আছে দান বাক্স, এই জায়গায় আপনারা দান করতে পারেন। তা আমি যদি আপনাদেরকে আরেকটু যদি ঘুরে ঘুরে দেখাই তাহলে তো বুঝতে পারবেন। ওই চতুর্পাশে ওই একই অবস্থা। আমি যদি আপনাদের একটু বাইরে যদি দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। বাইরে আমি আপনাদেরকে দেখাবো। মহাস্থানগড় ইতিহাসটা আমি আবার একটু বলি। এবং তিনি বলক থেকে এসেছিলেন, সেজন্য তাকে শাহ সুলতান বলকি বলা হয়। মহাস্থানগড়ে পৌঁছে তিনি ইসলাম দাওয়াত দিতে থাকেন। প্রথমে রাজা পরশুরামের সেনাপ্রধান, মন্ত্রী এবং কিছু সাধারণ মানুষ ইসলামের বার্তা গ্রহণ করে মুসলিম হয়। এভাবে পুণ্ড্রবর্ধনের মানুষ হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকলে রাজা পরশুরামের সাথে শাহ সুলতানের বিরোধ বাধে এবং একসময় যুদ্ধ শুরু হয়। যুদ্ধে রাজা পরশুরাম পরাজিত হয় এবং মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর সংবাদ শুনে রাজার মেয়ে রাজকন্যা শিলাদেবী করতোয়া নদীর ডুবে মারা যায়। তার ডুবে যাওয়া আশেপাশে অঞ্চলটি শিলাদেবী ঘাট নামে পরিচিত হয়ে আছে। যে একটা মাজার শরীফ যে একটা সৌন্দর্য, সেই সৌন্দর্য আপনারা একটু দেখতে পারলেন। তো এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, আপনি দেখতে পাচ্ছেন। যে আমি যদি একটু উপরে নিয়ে গিয়ে যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন। তো মাজারের আমি বাইরে চলে আসলাম। তো এই পাশে যদি আমি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। তো এই পাশে যে একটা কূপ দেখতে পাচ্ছি আমরা, তো এই কূপটা ইতিহাসটা আমি জানতে পারি নাই। তো এখানকার লোকজনের সাথে আমি জিজ্ঞাসা করেছি কূপের রহস্যটা কি, আসলে ওনারাকে বলতে পারি না। কূপের যদি নিচে দেখায় কোনো পানি নেই, আসলে ময়লা এলাকার লোকজনের এখানে এসে কূপের ভিতরে ময়লা আবর্জনা ফেলে কূপটা আস্তে আস্তে ভরে যাচ্ছে। আসলে কূপটা এখনো ধ্বংসের পথে। তো কূপের ইতিহাসটা আমি বলতে পারবো না। এলাকার লোকজনের কাছে অনেক জিজ্ঞাসা করলাম, ওনারা কেউ এটা জানে না। তো এখন কূপের আমি যে চতুর্পাশে যদি দেখাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। তো আমি এখন একটু সামনে যাচ্ছি। তো মাজার শরীরের পাশে ইয়ে দেখতে পারলাম একটা প্রতিবন্ধী শিশুকে। ওনার কাছে কিছু আমরা সাক্ষাৎকার নিব, ওনারা কি কি বলে। অপারেশন করলে মানে ভালো হবে। অপারেশন করা পানি বাইকে। আচ্ছা, এই বাচ্চার অপারেশনের কিরকম খরচ আসতে পারে সেটা কিছু
2 লাখ। আচ্ছা, কি কারণে এরকম হয়েছে? পেশাব পায়খানা বন্ধ হয়ে গেছে, যাওয়ার পরে এরকম হয়েছে। তারপরে ওনার চিকিৎসা কোথায় করছিলেন? জিএ মেডিকেল, আমাদের বগুড়াতেই। জি জি। তো জিয়তকুণ্ডের পাশে এখানে দেখতে পাচ্ছেন যে পরশুরাম প্রাসাদ আছে। সেই পরশুরাম প্রাসাদে কি কি আছে সেটা আমি আপনাদের দেখাবো। তো এখানে যে বসবাস করতেন আর কি, তা আমি সেই ভিডিওটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই পরশুরাম প্রাসাদে কি কি এই ইতিহাসটা এখানে সব কিছু লেখা আছে এখানে। তো যাই হোক, ইতিহাসটা আমি আপনাদেরকে একটু বলবো। তো তার আগে আমি এই পরশুরাম প্রাসাদে আমি সব কিছু আপনাদের ঘুরে ঘুরে একটু দেখাই, তাহলে তো বুঝতে পারবেন। এটা হলো পরশুরাম প্রাসাদ। পরশুরামের প্রাসাদ ঐতিহাসিক মহাস্থানগড়ের সীমানা প্রাচীন বেষ্টনীর ভিতরে যে সব প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কৃত হয়েছে তার মধ্যে অন্যতম। স্থানীয়ভাবে এটি তথাকথিত হিন্দু নৃপতি পরশুরামের প্যালেস নামে পরিচিত। 1961-1995 সালে মোট 3 বার এখানে প্রত্নতাত্ত্বিক খনন কাজ পরিচালনা করে 3টি নির্মাণ যুগের সন্ধান পাওয়া যায়। 1961 সালে উপরিভাগে ইমারত ভেদ করে 2টি গভীর খাত খননের ফলে 2টি নির্মাণ যুগের ইমারতের ভগ্নাবশেষ ও বহু সংখ্যক উজ্জ্বল মৃৎপাত্রের টুকরা পাওয়া যায়, যা সুলতানি আমলে মৃৎপাত্রের সাথে সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের নির্মাণ কাল। তো আমি পরশুরাম প্রাসাদে আমি একটু হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কিন্তু অনেক বড়। আমি যদি আপনাদের দেখাই, জায়গাটা এত বড় তা আসলে আপনারা কল্পনা করতে পারবেন না। তো ওই রাস্তাতে আপনি দেখতে পাচ্ছেন, আমি ওখান থেকে আমি হেঁটে আসছি। ওই রাস্তায় হেঁটে আসার পরে এটা পুরোটা এরিয়া, এটা হচ্ছে পুরোটা হচ্ছে পরশুরাম প্রাসাদের একটা অংশ। তো এই পরশুরাম প্রাসাদের যে ইতিহাসটা আমি আপনাদেরকে যদি একটু খুলে যদি বলি তাহলে তো আপনি বুঝতে পারবেন। আমি আপনাদেরকে একটু দেখাবো, সেই দেখানোর সাথে সাথে আপনি ইতিহাসটা বলবো। 1500 থেকে 1600 শতকের বা সুলতানি আমলের বলে প্রত্নতত্ত্ববিদ এর ধারণা করে। তাছাড়া এখানে কোম্পানির আমলে 1853 ও 1835 2টি মুদ্রা পাওয়া গেছে এখানে। সুলতানি আমলে ইমারতের নিচে মোট পর্যায়ে নির্মিত ইমারতে ভগ্নাবশেষ, পোড়ামাটি, চিত্রফলক, প্রস্তর ও কুড়ি এখানে পাওয়া গেছে। প্রথম পর্যায়ে প্রাপ্ত সাহিত্য কাঠামো ও প্রত্নতত্ত্ব পাল আমলে কাঠামো ও প্রত্নবস্তু সাদৃশ্য পাওয়া গেছে। অর্থাৎ প্রথম পর্যায়ে প্রাপ্ত ও সকল নিদর্শন থেকে ধারণা করা যায় এখানে অষ্টম শতক ও পাল আমলে নির্মিত ইমারতের ধ্বংসাবশেষ রয়েছে। উপরের স্তরে অপেক্ষাকৃত আধুনিককালে নির্মিত একটি বিশাল আবাস বাটির সম্পূর্ণ নকশা উন্মোচিত হয়েছে। অন্দর আমলে অবস্থিত মোট একটি অঙ্গনের দিকে মুখ করে নির্মিত পৃথক পৃথক 4টি মহল অংশে অস্তিত্ব পাওয়া গেছে এই পরশুরাম প্রাসাদের ভিতর। মহলগুলো প্রবেশ পথ, বেশ কিছু কক্ষ, শ্মশান শ্রেণীর সীমানা, প্রাচীন পূর্ব পশ্চিমে 2টি প্রবেশদ্বার আবিষ্কৃত হয়েছে। মূল প্রবেশদ্বার হচ্ছে পূর্ব পাশের প্রবেশদ্বার, যার 2 পাশে 2টি পুরোহিত কক্ষের নিদর্শন দেখা যায়। উপরিভাগে মুঘল ব্রিটিশ আমলে ব্যবহৃত ছোট ছোট ইট, চুনকামের ব্যবহার, গঠনশৈলী ইত্যাদি দেখে অনুমান করা যায় এর ইমারত অষ্টাদশ শতকের শেষ দিকে নির্মিত হয়েছিল। এখন আপনাদেরকে এখন নিয়ে যাব কিছু কক্ষ দেখাবো আমি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ইয়ে দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে কক্ষ। তাই এখানকার লোকজনের কাছ থেকে আমি শুনেছি যে ওনারা পরশুরাম নাকি এই জায়গায় থাকতেন। তো যাই হোক, এলাকার লোকজন এখন সঠিক তথ্য বা ইতিহাসটা এখন দিতে পারে না। তো এখানে কয়েকটা রুমের মতো দেখতে পাচ্ছেন, তো এখানে নাকি পরশুরাম থাকতেন আর কি। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে এখন চতুর্পাশে একটু ঘুরে ঘুরে একটু দেখালাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ততক্ষণ ভালো থাকবেন।